ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যেটা এখন খুব চর্চায় আছে, সেটা হচ্ছে কাট অফ মামলা। আমরা জানি যে পাঁচটি কাট অফ মামলা তিনটি জেলার ক্ষেত্রে, আর সেই মামলাগুলোর ক্ষেত্রে সিএবি হয়েছে এবং সেক্ষেত্রে রিজার্ভ ফর জাজমেন্ট, অর্থাৎ যে কোনো দিন জাজমেন্ট আসবে এই মামলাগুলোর ক্ষেত্রে। মোটামুটি অ্যাজ পার রুলস 90 দিনের মধ্যে জাজমেন্টগুলো চলে আসার কথা, বাট এই ক্ষেত্রে হয়তো খুব এই মাসে হয়তো আসার সম্ভাবনা রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে এই পাঁচটা যে কাট অফ মামলা, সেই মামলাগুলোর ক্ষেত্রে আমরা এর আগেও মানে কাউকে আমরা কষ্ট দিতে চাই না, কিন্তু রিয়েল ফ্যাক্টটা আপনাদের কাছে তুলে ধরাটা দরকার। কারণ এই চ্যানেল সবসময় সততার সাথে সত্যের সাথে কিন্তু থাকে। তাতে যদি কারো ভালো না লাগে তো ভালো না লাগবে, যদি কারো ভালো লাগে তো লাগবে, কিন্তু আমরা সত্যি জিনিসটাকে সত্যিভাবে তুলে ধরতে পছন্দ করি। তো যাক, কাউকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া আমাদের কাজ নয়, আমরা আসল ফ্যাক্টটা সবার সামনে তুলে ধরছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো পাঁচটি কাট অফ মামলায় চাকরি হবে না 5 জনেরই। তো সিঙ্গেল বেঞ্চে 2 জনের অর্ডার হলেও 3 জনের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে একটা মানে সিঙ্গেল বেঞ্চের এই যে মামলা, তার দৌলতে কিন্তু বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কেন বলছি এই কথা, চলুন গোটা বিষয়ে নিয়ে যাবো আপনাদের। তো শুরুতেই যে মামলাটা আপনাদের দেখাবো, WPA নাম্বার 16-271/2024, যেটা কিনা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মামলা। সেখানে যে প্রার্থী মামলাটা দায়ের করেছেন তার নাম্বার হচ্ছে, তার অবটেন মার্কস হচ্ছে, আপনার ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট ধরেই হচ্ছে 13.969। তো এই ডিস্ট্রিক্টে যদি আমরা জেনারেল কাট অফের দিকে একবার তাকাই, তো সেক্ষেত্রে 11.805 হচ্ছে জেনারেল কাট অফ। তো পরিষ্কারভাবে এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে প্রার্থী মামলা দায়ের করেছেন তার ক্ষেত্রে তিনি অনায়াসে, যদি সিঙ্গেল বেঞ্চ অর্ডার দেয় পিটিশনারদের পক্ষে, তাহলে এই প্রার্থী কিন্তু সেখান থেকে বেরোবেন এবং তিনি কিন্তু সেই কনসিডারেশন জায়গায় চলে আসবে। কারণ অ্যাজ পার সেটেল আমরা জানি যে জেনারেল কাট অফ যদি যাক না কেন, যদি কোনো প্রার্থী সেটা ক্রস করে যান, তাহলে কিন্তু তিনি জেনারেল হিসেবে তিনি চাকরিটা পাবেন। তো এক্ষেত্রে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মামলাতে পরিষ্কার এই বিষয়টা আপনাদের কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ক্যান্ডিডেট যিনি আছেন তিনি 13.969 পেয়েছেন এবং জেনারেল কাট অফ যেটা আছে সেটা 11.805। তাহলে এই জলপাইগুড়ি কেসটা মোটামুটিভাবে পজিটিভ ধরে নেওয়া যাচ্ছে যদি কিনা সিঙ্গেল বেঞ্চ অর্ডার করে। এবার আমরা চলে আসবো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যে মামলাটা রয়েছে, সেক্ষেত্রে যার WPA নাম্বার 16-293/2024, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মামলা। তো ক্যান্ডিডেট যিনি আছেন, যিনি মামলাটা দায়ের করেছেন, তো তার ক্ষেত্রে তিনি নাম্বার পেয়েছেন 12.792। তো তিনি যে ক্যাটাগরি হোক না কেন বা হোয়াট এভার যাই হোক না কেন, জেনারেল কাট অফ আমরা প্রথমে দেখবো, কারণ জেনারেল কাট অফের সাথে ট্যালিটা হয় প্রত্যেকের ক্ষেত্রে। তো জেনারেল কাট অফ সবাই আগে পার্টিসিপেশন এখানে করবেন। তো জেনারেল কাট অফের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে 10.024 হচ্ছে জেনারেল কাট অফ মার্কস গেছে এবং এই নাম্বার পেয়ে চাকরি করছেন 42,949 প্যানেলে, 16 প্যানেলে। তো এই প্রার্থী 12.792 তিনি আইটিআই করে উত্তর পেয়েছেন। তো সেক্ষেত্রে উত্তর দিনাজপুরে কিন্তু কনসিডারেশনের জায়গায় আসবে যদি কিনা সিঙ্গেল বেঞ্চ পিটিশনারদের পক্ষে অর্ডার দেন। তো এই ক্ষেত্রে দেখুন, দুটো ডিস্ট্রিক্ট আপনাদের বললাম, একটা ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, সেটাও কিন্তু ক্লিয়ার কাট শিওর শট অর্ডার বেরোচ্ছে যদি কিনা অর্ডার হয় পিটিশনারদের তরফে, এবং উত্তর দিনাজপুরে কিন্তু বেরোবে। কিন্তু সমস্যাটা যেটা, সেটা হচ্ছে এই যে আবার আপনাদের দেখাবো মুর্শিদাবাদ ডিপিএসসির যে তিনটা মামলা, এখানে সমস্যা রয়েছে। যেটা WPA নাম্বার 18/654/2024 যে একজন প্রার্থী এখানে মামলা দায়ের করেছেন, সেক্ষেত্রে তিনি একজন ওবিসি এ প্রার্থী। তার নাম্বার, তিনি তার মার্কস অবটেন, অর্থাৎ তিনি নাম্বার পেয়েছেন 15.410 ওবিসি এ প্রার্থী তিনি। তো ওবিসি এ আমরা জানি নন 10 কোনো প্রার্থী মুর্শিদাবাদে চাকরি পাননি। কেন পাননি, তার গ্রাউন্ড আলাদা, তার কেস ব্রিফিং আলাদা হবে, তার রিট আলাদা হবে। বাট এই মামলা যেহেতু কাট অফ মামলা, মানে একজনকে দেখিয়ে বলা হচ্ছে যে এনার থেকে আমি বেশি নাম্বার পেয়েছি, তো সেটা যদি প্রমাণিত কোর্টে না হয় তাহলে তো কি হবে আপনারা বুঝতেই পারছেন। তো জেনারেল কাট অফ মার্কস এমডি ফিরোজ শেখ, তার নাম্বার হচ্ছে 16.134। আর এই যে প্রার্থী তিনি যেটা তার নাম্বার, যিনি ওবিসি এ প্রার্থী, তিনি পেয়েছেন 15.410। যেহেতু ওবিসি এতে আর কেউ নিয়োগ পাননি, তো ট্যালিটা হবে জেনারেলের সাথে। তো 16.134, যেখানে কাট অফ মার্কসটা হাই থেকে যাচ্ছে আর ক্যান্ডিডেট মার্কস অফ কিন্তু তার থেকে কম 15.410। তো এই ক্ষেত্রে কিন্তু কনসিডারেশন জায়গা কিন্তু পাবেন না এই মামলার যিনি পিটিশনার রয়েছেন তিনি। এবার চলে আসবো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সেকেন্ড যে কেসটা রয়েছে এবং আলটিমেটলি 4th নাম্বার কেস, যেটা এই 5টি কেসের মধ্যে, যার WPA নাম্বার 18/663/2024। তো মুর্শিদাবাদ ডিপিএসসির ঘটনা। তো ক্যান্ডিডেট সেখানে তিনি হচ্ছে জেনারেল একজন প্রার্থী, মানে সাধারণ প্রার্থী। তো তার নাম্বার হচ্ছে 14.492। আর আমরা জানি যে মুর্শিদাবাদের এক্সপার্ট 23/5 কাট অফ এমডি ফিরোজ শেখের ক্ষেত্রে তার জেনারেল কাট অফ মার্কস হচ্ছে এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে নন 10 16.134। তা তিনিও কিন্তু কনসিডারেশন জোনে আসবেন না অ্যাজ পার 23/5 কাট অফ মার্কস অফিসিয়ালি যেটা পর্ষদ পাবলিশ করেছে। তো এটা
ইন জেনারেলভাবে মোটামুটি এই 4টে মামলার মধ্যে আপনারা দেখলেন প্রথম দুটো জলপাইগুড়ি এবং দিনাজপুরের ক্ষেত্রে কনসিডারেশনের জায়গায় চলে আসবে, বাট মুর্শিদাবাদে এই দুটো কেসের ক্ষেত্রে কনসিডারেশন মোডে কিন্তু আসার সম্ভাবনা পসিবিলিটি নেই। তার কারণ হচ্ছে আপনি বুঝতেই পারছেন যে জেনারেল কাট অফ ক্রস করতে পারছে না এই দুজন প্রার্থী। আরেকটা মামলা থেকে গেল যেটা সেম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেরই ঘটনা, তিনি একজন এসসি প্রার্থী। তো তার ক্ষেত্রে যদি আমরা দেখি, তার কেস নাম্বার WP 18,682/2024, TPSC মুর্শিদাবাদ ক্যান্ডিডেটের যিনি ক্যান্ডিডেট রয়েছেন এই মামলায় তিনি নাম্বার পেয়েছেন 12.623। তো তিনি একজন এসসি ক্যাটাগরি প্রার্থী। তো তার দু জায়গায় ট্যালি হবে, একটা তিনি জেনারেলে কাট অফে কম্পিটিশন করবেন, মানে জেনারেলে কম্পিটিশন করবেন এবং নিজের ক্যাটাগরি। তো আমরা যদি দেখি যে জেনারেল কাট অফ এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জেনারেল কাট অফ হচ্ছে 16.134 আর নন টেনের ক্ষেত্রে, আর এসসি কাট অফ হচ্ছে 15.925। তো দু জায়গায় তিনি কিন্তু ফিট হচ্ছেন না, তো দু জায়গায় কিন্তু তার নাম্বার থেকে কাট অফ মার্কস কিন্তু দুই ক্যাটাগরিতেই হাই। তো এই ক্ষেত্রে ইনিও কিন্তু কনসিডারেশন জোনে আসবেন না। তো এন্টার সিনারিওটা আপনাদের বোঝাতে পারলাম যে তিনটি যে জেলায় অর্থাৎ জলপাইগুড়ি এবং সেই সাথে আপনার উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে, এই মুর্শিদাবাদের ক্ষেত্রে তিনটি যে মামলা রয়েছে সেই তিনটি মামলা কিন্তু কনসিডারেশন জোনে আসবেন না। কারণ আমি আবারও মনে করি দিই এই মামলাগুলো কাট অফ মামলা, এই মামলাতে এমন কোনো বিষয় ছিল না রিজার্ভেশন ভায়োলেশনের কথা সেখানে আনানো হয়নি বা অন্যান্য বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়নি, যার জন্য অ্যাজ পার কাট অফ মামলা রেসপেক্টে যদি এই মামলাগুলো সিএবির পরে যদি পিটিশনদের পক্ষে আসে তাহলে দুটি জেলায় দুটি মামলা হয়তো কনসিডারেশন জোনে যাবে এবং বাকি তিনটে মামলা কিন্তু কনসিডারেশন জোনে যাওয়ার মতন স্কোপ থাকছে না, তাদের বাদ পড়ার সম্ভাবনা সিঙ্গেল বেঞ্চে, আবারও কথাটা বলছি সিঙ্গেল বেঞ্চে বাদ পড়ার সম্ভাবনা আছে। তারপরে তারা ডিভিশন বেঞ্চে এই মামলা, যদিও পর্ষদ তো যাদেরকে দেবে তাদের নিয়ে হয়তো পর্ষদ পরবর্তীতে ডিভিশনে ছুটবে এবং যারা এক্ষেত্রে হেরে গেলেন তারাও কিন্তু ডিভিশন বেঞ্চে তাদের যাওয়ার এখতিয়ার থাকবে এবং সেক্ষেত্রে গোটা বিষয়টা যদি তুলে ধরে সেখানে যদি তারা ব্রিফিং করতে পারে তো সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু আলটিমেটলি এই তিনজন প্রার্থীর কিন্তু জায়গা থাকবে। কারণ রিজার্ভেশন রুলস ভায়োলেশন হচ্ছে, 100 পয়েন্ট রোস্টের রুল ভায়োলেশন হচ্ছে এবং 100 পয়েন্ট রোস্টার তো মানাই হয়নি। তো মোদ্দা কথা তিনজন প্রার্থীর ক্ষেত্রে সিঙ্গেলে আপাতত কিন্তু অর্ডার নাও হতে পারে, দুজনের ক্ষেত্রে অর্ডার হচ্ছেই। এই হচ্ছে আজকে আপডেট। ধন্যবাদ সকলকে।